সকলকে শুভ সন্ধ্যা। আজ হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 904তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ 13ই জানুয়ারি 2025 সোমবার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রেপার্টারি। রেপার্টারির 49তম পর্ব। কেন্টের রেপার্টারি থেকে পড়ানো হচ্ছে। স্যার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেকটা রুব্রিক নিয়ে মাইন্ড চ্যাপ্টার থেকে। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করে রাখবেন না। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। প্রশ্ন স্যার করলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, সিম্বলটা দিয়ে চাপ দেবেন। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমার তরফ থেকে এবং হোমিও দর্পণের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। তা প্রতিদিনের মতো আজকেও আমি একটা মাইন্ড রুব্রিক নিয়ে আলোচনা করব, কারণ মনই তো হচ্ছে আমাদের কি বলবো মালিক। এখন এটা বললে অনেকে জীবন শক্তিকে প্রাণ শক্তিকে মালিক বলবেন, সেটা খারাপ, সেটা মিথ্যে নয়, কিন্তু আমাদের তো জড়বাদী চিন্তা ভাবনা দিয়ে যদি করি তাহলে আমরা তো প্রাণ শক্তি তো প্রকাশটা বুঝতে পারি, প্রাণ শক্তিকে আমরা ধরতে পারি না, মনটাকে মনের একটা প্রকাশ হয়, এটাকেও দেখতে পাওয়া যায় না, কিন্তু এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছুটা। কিন্তু প্রাণ শক্তির উপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তার ফলে প্রাণ শক্তির ব্যাপারটা হচ্ছে প্রাণ শক্তির পরের শ্রেষ্ঠ হচ্ছে মন। মন বলতে মনের বেসিক ইনস্টিংক্ট যেগুলো স্নেহ, মমতা, নিষ্ঠুরতা, ভালোবাসা, হ্যাঁ, এই যে ধরনের ইচ্ছে অনিচ্ছা মনের, এগুলো সবই কিন্তু ওই বেসিক ইনস্টিংক্টের বা বাংলায় প্রবৃত্তি বলে, প্রবৃত্তি। এইগুলোর বাইরে আমরা কিন্তু এর বাইরে বেরোতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে মনের যে অবস্থাগুলো, এই অবস্থাগুলোর উপর যদি আমরা ভিত্তি করে চিকিৎসা করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা অনেক সময় অসাধারণ রেজাল্ট দিতে পারবো, এবং এটা হয়ে থাকে স্বাভাবিক। মনের উপর ভিত্তি করে তো ওষুধে, মন তো হচ্ছে সুপারভাইজার। আপনি দেখুন, আমরা যখন সিকনেস যখন পড়েছি তখন হ্যানিম্যান কে বলছে হু ইজ সিক, হ্যানিম্যান না কেন বলছেন হু ইজ সিক, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, উইল দ্য ম্যান ইজ সিক, উনি বলছেন দি ম্যান ইজ সিক। ম্যান কনস্টিটিউট কি দিয়ে কনস্টিটিউট করে না, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তার মানে ইচ্ছে এবং বোধ শক্তি। তা এই কথাগুলো বারে বারে বলে এই কারণে, কারণ হ্যানিম্যান তো বারে বারে সিঙ্গেল মেডিসিনের কথা বলেছেন। তো কজন আমরা সিঙ্গেল মেডিসিন মাথায় ঢুকেছে, আমাদের ঢোকেনি তো। হ্যানিম্যানের মতো মনীষা যদি এতবার বলার পরে যদি না ঢোকে, তাহলে আমাদের তো হাজারবার, কয়েক হাজারবার বললে যদি দু একজনে ঢোকে। কারণ সিঙ্গেল করলে খেতে পাবে না, সিঙ্গেল করলে কাজ হবে না। এই আজকেই তো আমি একজনকে ব্লক মেরেছি, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট গিয়েছিল, ওর বাবার তার প্রেসক্রিপশন থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। সে আবার দিয়েছে, সেখানে আবার অনেকে লাইক কমেন্ট করছে, তার অবস্থাটা কোথায়, লাইক কমেন্ট করছে ওখানে, অদ্ভুত ব্যাপার। ফলে আমি তাকে ব্লক করে দিচ্ছি। ঘটনা হচ্ছে যে অসৎ লোকের সঙ্গে থাকা উচিত নয়, যতটা সম্ভব এদের এড়িয়ে চলা ভালো, অসৎ সঙ্গ ত্যাগ করতে হয়। এবং ব্যাপার হচ্ছে যে আমাদের এই রেকর্ডিং করতে গেলে পরে আমরা অনেক কিছুই পাই যেটাকে আমরা ধরতে পারি না। কেন ধরতে পারি না? কারণ আমাদের সেই নলেজটা নেই। পেশেন্ট কিন্তু, রুগী কিন্তু দিচ্ছে, রুগী দিচ্ছে আমাদের, রুগী বলছে, কিন্তু আমাদের বোঝার ক্ষমতা নেই, কারণ আমরা ফিলোসফিটা পড়ি নাই, মেটেরিয়া ভালো করে পড়ি না। আমরা সব ভাবে রেপার্টারি দিয়ে হয়ে যাবে। ডিকশনারি দিয়ে সব যদি হয়ে যেত তাহলে লিটারেচার তো পড়া দরকার নেই, ঘরে ডিকশনারিটা পড়ুন, এ থেকে এক থেকে ইয়ে পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করুন, দেখুন তো ইংরেজি সাহিত্যে আপনার নলেজ আসে কিনা, আসবে না। আপনি যদি মেডিকেল ম্যান হন তো মেডিকেলের ডিকশনারিটা মুখস্থ করুন, মেডিকেল সাবজেক্ট পড়ার দরকার নেই। পড়ে কি হবে, মেডিকেল সবই তো ওখানে আছে। তাই কি হয় রে ভাই, ডিকশনারি ডিকশনারি, আর লিটারেচার লিটারেচার। লিটারেচার হচ্ছে আমাদের ইয়ে কি বলে মেটেরিয়া মেডিকা, এটা কিন্তু পড়তে হবে। এবং আমাদের সুবিধা কোথায়, যে কিভাবে অবজারভেশন করতে হবে, অবজারভেশনের ফ্যাক্ট গুলোকে কিভাবে ধরতে হবে, মায়াজম কি করে ধরতে হবে, সিমটমের গ্রেডেশন কি করতে হবে, ড্রাগ পিকচার কি করে তৈরি করতে হবে, এগুলো সবকিছুই কিন্তু কেন্ট বলে গেছেন। কেন্ট বলেছেন তো ইন্টেন্সিটি, পেস অ্যান্ড ইন্টেন্সিটি। পেস মানে হচ্ছে একটা ওষুধের গতি প্রকৃতি, কিভাবে সে এগোচ্ছে। ইন্টেন্সিটি
তারপর একটা কি বলা হচ্ছে, সেটা হচ্ছে অর্ডার অফ সাকসেশন। কিভাবে সে অর্ডারটা আসছে, পরপর অর্ডারটা নেমে আসছে, এইটা হচ্ছে কেন্ট বলেছেন। তো ফলে ব্যাপারটা হচ্ছে আমরা এই যে রেকর্ডিং যখন করব, আমরা যখন ফ্যামিলি হিস্ট্রি নেব, সেখান থেকে অর্ডার অফ সাকসেশনটা পাওয়া যাবে, যদি আমাদের বোধ বুদ্ধি থাকে, নালে পাবেন না, নালে পাবেন না। আমি একটা সহজ উদাহরণ দিই, অর্ডার অফ সাকসেশন। আমি একটা ওই রাইট সাইডের, মূলত রাইট সাইডের মাথা যন্ত্রণার কেস করছি। ছেলেটা ছোটবেলা থেকেই ভুগছে। হিস্ট্রি নিয়ে দেখা গেল কি, তার ঠাকুরদারও ছিল ডান সাইডে, তার বাবারও ছিল ডান সাইডে, এবং একটা না দুটো সিমটম, খাতাটা না দেখলে মনে করতে পারছি না, ওই ঠাকুরদা, বাবা, ওর তিনজনেরই আছে। তাহলে এই যে অর্ডার অফ সাকসেশনটা আমি যে পেয়ে গেলাম, তাহলে এই সিমটম গুলো কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এবং কেন বলছে ওখানে, পেস যদি না মেলে, ইন্টেন্সিটি যদি না মেলে, অর্ডার অফ সাকসেশন যদি না মেলে, সিমটম থাকলেও কাজ করা হবে, কিচ্ছু হবে না। আপনাদের কি শেখানো হয়, সিমটম গুলোকে কালেকশন করবেন, করে কি করবেন, যোগ করে দেখবেন যে বেশি পেয়েছে তাকে দিয়ে দেবে। সেই মতন, অঙ্কের খাতার মতো আর কি, অঙ্ক পারফেক্ট করলে হ্যাঁ সব পেয়ে যাবে। এবং বলা হয় যে অঙ্কের মতন প্রেসক্রিপশন হবে। জড়বাদী চিন্তা ভাবনা সবসময় ফিক্সড বা একটা জায়গায় নির্দিষ্ট করার প্রবণতা এদের বেশি। এরা সব ফিক্সড করতে চায়। আর মানুষের স্বভাবই হচ্ছে লাভ অফ ইজি। সহজকে মানুষ ভালোবাসতে পারে বেশি, সহজের প্রতি মানুষের আকর্ষণ বেশি। কিন্তু হোমিওপ্যাথিটা যেহেতু মানে ফিক্সড হবে না, তাহলে প্রতি মুহূর্তে চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে, লজিক দ্বারা এগোতে হবে। এটার মধ্যে একটা মজা আছে, এটার মধ্যে একটা কি বলবো অভিযান আছে, একটা অ্যাডভেঞ্চার আছে, এবং এটার মধ্যে সবসময় ব্রেনটা খাটাবার একটা সুযোগ আছে, যেটা হ্যানিম্যান আপনাদের দিয়েছেন, অথচ আমরা খাটাই না, আমরা সবসময় ফিক্সড খুঁজি। তাহলে এইবার দেখুন এখানে, এই যে আমি মেন্টাল সিমটম নিয়ে এত কথা বলতে গিয়ে এই কথাগুলো বললাম আমি। তাহলে এই যে অর্ডার অফ, এই প্রত্যেকটা ক্ষেত্রে দরকার, এবং মেন্টাল সিমটমের গুরুত্ব সবচেয়ে বেশি। এবার আজকের যে আলোচনাটা আছে সেটা হচ্ছে কি, চাইল্ডিশ বিহেভিয়ার। ব্যাকেটে দেখুন পুলিশ লেখা আছে, এই পুলিশের সঙ্গে পার্থক্যটা করতে হবে কিন্তু। চাইল্ডিশ বিহেভিয়ার মানেটা কি? কিছু রোগের ক্ষেত্রে চাইল্ডিশ বিহেভিয়ার আছে, যেমন আপনার অ্যালজাইমার রোগীর ক্ষেত্রে কি হয়, সে স্মৃতিশক্তি ভুলে যায় এবং তার চিন্তা করার থিঙ্কিং পাওয়ার আস্তে নষ্ট। সেটা তো একটা স্টেজে গিয়ে হয়, সাধারণত সেটা বড় বয়সে হয়। আরেকটা ক্ষেত্রে হতে পারে, সেটা সাফারিং অফ ব্রেনের ক্ষেত্রে হতে পারে, অ্যাডভান্স এজে, অল্প বয়সে সাধারণত হয় না। তাহলে ওইগুলো তো গেল। কিন্তু সাধারণ লোকের মধ্যে অনেকেই দেখবেন, আমরা বলি শিশুর মতো স্মরণ। মানুষটা বয়স হতে পারে কিন্তু শিশুর মতো স্মরণ, এরকম মানুষ কিন্তু এখনো পাওয়া যায় না তা নয়। কারণ আমরা তো শিশুর শৈশবটাকে গলা টিপে মেরে ফেলি। আমরা শিশুর শৈশবটাকে গলা টিপে মেরে ফেলি। খুব যদি লজিক্যালি যদি বলতে হয়, আমরা কিন্তু কিলার, খুনি। আমার শিশুটা, এই যে শিশুটা আমার, আমি ভাবি যেহেতু জন্ম হয়েছে আমার আন্ডারে, আমি তো হচ্ছে জন্মের একটা প্রসেস মাত্র, আমি মালিক নয়। কিন্তু এটা ভুল ধারণা আমাদের, আমরা মালিক ভাবি। আমার শিশুকে আমি আমার মতন করে আমি তাকে একটা তাকে সবকিছু বানিয়ে দেবো, সে গানও ভালো গাইবে, সে আবৃত্তিও ভালো করবে, ছবি আঁকবেও ভালো, খেলবেও ভালো, পড়াশোনাও ভালো করবে, সবকিছু সে টপ মোস্ট হবে। এবং তাকে কি করব, ট্রলি ব্যাগের মতো সব টানতে টানতে নিয়ে চলে যাব। আমরা শিশুকে হত্যা করি, শৈশবটাকে নষ্ট করি। শৈশব কিন্তু শিশু অবস্থা কিন্তু সবার মধ্যে আছে কম বেশি, যত বড়ই অ্যাডভান্স, মাঝে মাঝে সেই শিশুসুলভ ভাবটা কিন্তু আমাদের বেরিয়ে আসে। যেহেতু সেটা বেশি বেরোয় না, সেহেতু ওটাকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে যদি শিশু সুলভ ভাবটা বেশি দেখা যায়, তখনই তাকে সেটা চাইল্ডিশ বলবো। কোন মানুষের ক্ষেত্রে? একটা সিনিয়র মানুষ, একজন বয়স্ক মানুষ, তার হয়তো 20 বছর কি 25 বছর বয়স, কিন্তু তার আচরণ হচ্ছে শিশু সুলভ। দ্যাট মিনস ইম্যাচুরিটি, একটা ইম্যাচুরিটি তার মধ্যে আছে। শিশু সুলভ বুঝবো কি করে? অকারণে হেসে উঠবে, অকারণে গায়ে টোকা মারবে, অকারণে করবে, গোমরা মুখ করে বসে থাকবে, অকারণে সে কি করবে, শব্দ করবে, অদ্ভুত অদ্ভুত শব্দ করবে, অনেক সময় শীষ দিবে সে। বাচ্চারা যা করে থাকে, বাচ্চারা দেখেন, আপনি একটা বাচ্চাকে দেখে স্টাডি করুন, এই বাচ্চারা কিন্তু নাচতে শুরু করে দিল অকারণে,
এর হাত ধরে নাচতে শুরু করে দাও। এই যে বিভিন্ন রকম যে আচরণগুলো যেগুলো করে, এগুলো কিন্তু তার বয়সের তুলনায় কিন্তু এটা অনেক সামঞ্জস্যপূর্ণ নয়, এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এইবার তার সামঞ্জস্যপূর্ণ না, তার পুলিশের সঙ্গে পার্থক্যটা হবে কি করে? না, আপনি যদি একটা বাচ্চাকে যদি বলেন যে তুই এখান থেকে লাফ দে, হ্যাঁ তোকে আমি ইয়ে করবো, শিশু বলবে না না আমি দেবো না, আমি দেবো না। কেন রে? পড়লে আমার ঠ্যাং ভেঙে যাবে, সে দেবে না। কিন্তু পুলিশ যে আছে সে কিন্তু ঝাঁপ দিয়ে দেবে, বলেছে। পুলিশের সঙ্গে পার্থক্যটা কোথায়? এবার এটা একটা দিকে পার্থক্য হলো, আরেকটা দিকে পার্থক্য কোথায়? সেটা হচ্ছে যে এই চাইল্ডিশ বিহেভিয়ার যারা আছে তারা কিন্তু বাধ্য, আপনি যেটা বলবেন সেটা শুনতে বাধ্য। কিন্তু যারা এই পুলিশ যারা, তারা কিন্তু বাধ্য নয়, অবাধ্য। এবং পুলিশের ক্ষেত্রে কি হচ্ছে, সে নিতে পারে না, সে নিতে পারে না, তার সেই ক্যাপাসিটি নেই, তার ব্রেনের সেই ক্যাপাসিটি। দুটোই কিন্তু সোরা সিমিলিটি কম্বিনেশন। বিশেষ করে প্রথমটা চাইল্ডিশটা যেটা, এটা তো সোরা সিমিলিটি কম্বিনেশন। কেন এটা সোরা সিমিলিটি? এবং চাইল্ডিশ যারা আছে তার মধ্যে একটা ইয়ে ভাব থাকে, সিম্পলিসিটি থাকে, ভীষণ সিম্পল, ভীষণ সরল, সরল মনা। হ্যাঁ, এই তোর এই জিনিসটা তুই ওকে দিয়ে দে, ওর দরকার, ওর সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, তুই নিয়ে যা, তুই নিয়ে যা, দিয়ে দেবে সে। কিন্তু যদি তার প্রতি ওই জিনিসটার প্রতি তার যদি অতিরিক্ত ইয়ে থাকে, ভালোবাসা থাকে, কি সে দেবে না? আমরা দেয়, অনেক বাচ্চা দিতে চায় না তো, অনেক বাচ্চা তার ইয়ে দেয় না, জিনিস দিতে চায় না, কিন্তু এই বাচ্চা দিয়ে দেবে, কারণ এ হচ্ছে খুব বাধ্য। এবং শিশু সুলভ এগুলো ভাবুন, একটা শিশুর কাজকর্মগুলো দেখুন, ঠিক অতটা আপনি একটা বয়স্ক মানুষের মধ্যে পাবেন না, কিন্তু আচরণ দেখে আপনি বুঝতে পারবেন। আমরা কি অনেক সময় বলি ছেলেটা খুব ভালোই রে, সোজা সরল ছেলে, সোজা সরল ছেলে। এই যে সোজা সরল ছেলের মধ্যে, এর মধ্যেও কিন্তু একটা ওই চাইল্ডিশ বিহেভিয়ার লুকিয়ে থাকে, বা সোজা সিম্পল, সোজা সরল। তো এই 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 যে মানুষটা যেটা সোজা সরল হলে কি হবে? অল্পেতেই সে খুশি হয়, অল্পেতেই সে হাসে। এইগুলো তার মধ্যে দেখা যায়। এবং তার মধ্যে তোমার কি এজের তুলনায় তার তার বয়সের তুলনায় তার ম্যাচুরিটি কম। মানে আমরা একটা বয়সের সঙ্গে একটা আন্দাজ করি তো, ফিক্সড কিছু নেই, তবে একটা আন্দাজ করি তো, যে আজকে একটা 30 বছরের ছেলের আচার আচরণ যেটা হবে, সেটা নিশ্চয়ই 3 বছরের বাচ্চার আচার আচরণ এক হবে না। বা আরেকটু ঘুরিয়ে যদি বলি, যে আপনার যখন 3 বছর ছিল তখন যে আপনি আচার আচরণ করেছেন, 30 বছর বয়সে সেই আচার আচরণ থাকবে না, থাকা উচিত নয়। তাহলে এবার যদি দেখা যায় 3 বছরের যে আচার আচরণ গুলো ছিল, তার মধ্যে বেশ কিছু আচরণ আপনার মধ্যে রয়ে গিয়েছে, তাহলে কি ওগুলো যায়নি তো? তাহলে এই যে রয়ে গেছে, দ্যাট ইজ চাইল্ডিশ। এবং চাইল্ডিশের মধ্যে একটা জিনিস হচ্ছে কি, এখানে কিন্তু ওই পুলিশের মতো সে অতটা ইয়ে না, ডাল নয়, সে অতটা ডাল নয়। অবশ্যই তার ম্যাচুরিটির অভাবের জন্য তুলনামূলকভাবে সে ডাল, কিন্তু পুলিশ ডাল বেশি। সে এমন কাণ্ড করে ফেলবে যে তার জন্য তার হাত পা ভেঙে গেল, বা তার কার ক্ষতি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। এইটা হচ্ছে পার্থক্য। তাহলে দেখবেন এই যারা এই যে চাইল্ডিশ বিহেভিয়ার আছে, ধরুন ইয়ে করছে, আপনি আছেন পেছন দিকে এসে মাথার মধ্যে টুকটুক করে 2-4 বার টোকা মেরে দিল, মজা করছে, এটা স্নেহ হতে পারে, অ্যাফেকশনেটও হতে পারে। এটা যদি তার অ্যাফেকশনেট মানে কি বাচ্চাদের প্রতি স্নেহ প্রবণতা যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে সে শুধু বাচ্চাকে করে না, বাচ্চা ছাড়াও এসে ওই মাথার মধ্যে টুকটুক করে মেরে দিল। তো বাচ্চাদের যেমন আমরা মাথার মধ্যে টোকা মারি না, অনেক সময় টোকা মারি, কিরে কেমন আছিস বলি তো। এইবার যদি দেখা রেখে যার ক্ষেত্রে মানে কি ওই বাচ্চার ক্ষেত্রে যখন ওই একটা এসে টোকা মারলে, টোকা মেরে বলে কিরে কেমন আছিস বলে তার সঙ্গে মজা করলো, দ্যাট ইজ স্নেহ প্রবণতা বা অ্যাফেকশনেট। আবার এটা যদি সবার ক্ষেত্রেই করে, এটা যদি সবার ক্ষেত্রেই পায় করে, বা অনেক বেশি ক্ষেত্রে করে, তখন সেটা কিন্তু হয়ে যাবে চাইল্ডিশ। আমার লজিকটা বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি? তার মানে কি, এটা হচ্ছে
চাইল্ডিশের সঙ্গে এই যে অ্যাফেকশনের যেটা, চাইল্ডিশের মধ্যে একটা স্নেহ ভালোবাসা আছে, কিন্তু সেখানে ম্যাচুরিটিটা কম। আর এই যে অ্যাফেকশনের যেটা আছে, অ্যাফেকশনটা হচ্ছে পার্টিকুলার শিশুদের ক্ষেত্রে বা ছোটদের ক্ষেত্রে। আর চাইল্ডিশের যে বিহেভিয়ারটা সেটা শিশু বা ইয়ের ক্ষেত্রে না, সে বড়দের সঙ্গে ওরকম করবে। এবার ব্যাপার হচ্ছে 30 বছরের ছেলে, আমি হয়তো গিয়ে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে হয়তো দীপেন বলেছে যে স্যার আপনি আসবেন, তা দীপেন এসে যদি মাথার মধ্যে টুটুস করে বলে স্যার কেমন আছেন, এই যে আচরণ যদি দীপেন করে, আপনি তো রেগে যাবেন। হ্যাঁ, আমার সঙ্গে এরকম করলো এত বড় একটা ছেলে। কিন্তু দীপেন তো ছেলে মানুষই, দীপেন তো চাইল্ডিশ, ওর মনের মধ্যে এই চাইল্ডিশ ভাবটা আছে। এই চাইল্ডিশ ভাবটা যদি থাকে, তারা তারা কিন্তু খুব শয়তান হয় না, তারা খুব বাধ্য হয় এবং তারা খুব লাফিং হয়, তারা হচ্ছে লাভিং হয়, মানুষকে খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। কিন্তু ঘটনা হচ্ছে যে পুলিশের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা নেই, পুলিশের ক্ষেত্রে বোকামি সবটা। তার মানে তার ব্রেনের ডালনেস, ওখানে ব্রেনের ডালনেস হয়ে যাচ্ছে। ফলে এই যে ডালনেসের জন্য যদি হয়, তাহলে এই হচ্ছে পুলিশের সঙ্গে পার্থক্য। আর একটা বেসিক পার্থক্য বলেছি আগে, আবার বলছি, সেটা হচ্ছে কি, যে এই দুটো পার্থক্য। সেটা চাইল্ডিশের ক্ষেত্রে কি আছে, আনন্দময় ব্যাপার থাকবে, বা সেখানে সিম্পল থাকবে, মানে সোজা সোজা সরল আনন্দময় তার মনের অবস্থা। কিন্তু ইয়ের ক্ষেত্রে সেটা নয়, চাইল্ডিশ ইয়ের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে সে বোকা, তার এইসব বোঝার ক্ষমতা, এই যে আনন্দ ফানন্দ এইসব নেওয়ার ক্ষমতা নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে চাইল্ডিশের ক্ষেত্রে সে কি বাধ্য, তাকে যদি বোঝান যে বাবা এটা করবি না বা ইয়ে করিস, সেটা শুনবে সে, বা এটা করিস, করবে সে। কিন্তু এই এর ক্ষেত্রে সেটা করবে না, ও তো বোঝে না যে কেন বারণ করা হচ্ছে। পুলিশের ক্ষেত্রে সে ওইটাই করে বসবে। এইটা হচ্ছে পার্থক্য। তা আপাতত এইটুকু নিয়ে আমি আলোচনা করলাম। এবার এটার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি প্রশ্ন করতে পারি, করে তারপরে আমরা ওই, প্রশ্ন না, আগে যদি কেউ অ্যাড করার থাকে সেটা অ্যাড করতে পারে, তারপরে আমরা প্রশ্নে যাবো। ধন্যবাদ স্যারকে। এই যতটুকু আলোচনা হলো, কেউ যদি অ্যাড করতে চান, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন, যদিও উনি অনেক দেরি করে ঢুকেছেন। একটা একটা হ্যাঁ স্যার বলুন। সহজ যেটা বিষয়, এই এই যে অ্যাডাল্টরা যখন চাইল্ড বিহেভিয়ার করে, এরা কিন্তু মানে পরিণত বয়স্ক বা অ্যাডাল্টদের সাথে বেশি না মিশে বাচ্চাদের সাথে কিন্তু বেশি মেশে, খেলাধুলো করে, ওদের সাথে সে কিন্তু খুব ইজি থাকবে। এটা হ্যাঁ হ্যাঁ, থাকে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, দারুণ বলেছিস। বল বল বল। এইটাই একটা কথা। এবং হয়তো তার একটু, যেহেতু এইরকম একটু সহজ সরল থাকে, তো ওই জন্য তার অ্যাটেন্ডেন্স কিন্তু বলবে, মানে এইটা ধরিয়েও দেবে তারা, যে এর না এই বয়স হয়েছে কিন্তু একেবারে সেই বাচ্চাদের মতো। এইরকমও অ্যাটেন্ডেন্স কাছ থেকে আমরা শুনতে পারি যে বয়সই হয়েছে কিন্তু ও যেন একেবারে বাচ্চা রয়ে গেছে, এরকম করবে, আবদার করবে। হ্যাঁ, এইসব আর কি, যেগুলো আমরা কিছুটা তার এইসব দেখেও বুঝতে পারবো আর কি। ধন্যবাদ। আর একটা কথা বলে জানিস তো, বুদ্ধি হয়নি বলে, এত বড় হলো এখনো বুদ্ধি হয়নি, সেই বাচ্চাদের মতো, এ কথা বলে। হ্যাঁ হ্যাঁ, একদম হ্যাঁ, ঠিক দারুণ আছে। সংযোজন করেছিস। আর আর কেউ সংযোজন করবে? খুব সুন্দর সংযোজন করলেন স্যার। আচ্ছা, আর যদি কেউ কেউ অ্যাড করতে চান করতে পারেন, আর প্রশ্ন থাকলে অবশ্যই করুন। এই দুটো রুব্রিক নিয়ে আলোচনা হলো, কেউ ওটা যদি পরে কোনো পুলিশ প্রশ্ন। নিয়ে আলোচনা করবো, তবে আমি এখানে বলে দিচ্ছি, পুলিশের নালে পুলিশ নিয়ে গন্ডগোল হবে তো, মনে হবে তো যে এই চাইল্ডিশটা এটাও তো পুলিশ মনে হবে, কিন্তু তা নয়। কিছুটা দুটো পার্থক্য পার্থক্য আছে। আছে বেশি। হুম। আর এটা আচ্ছা, পাওয়া যায়, কারো এই পেজেন্ট পাওয়া যায়। প্রশ্ন থাকলে অবশ্যই করুন, না হলে আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। কারো কি কোনো প্রশ্ন আছে? এই রুব্রিকটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে করুন। না স্যার, প্রশ্ন তো দেখছি না। স্যার তাহলে কন্টিনিউ করুন স্যার।
এবার আমার গুরু ডাক্তার কেসি দাসের বই থেকে আমি শুরু করব। স্যারের এগুলো পড়তে গেলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে। কত বছর আমরা সারাদিন কাটিয়েছি স্যারের ওখানে, সারাটা দিন কাটিয়েছি, পারতেও কাটিয়েছি। সেসব একটা অদ্ভুত দিন গেছে আমাদের। সামনে বসে রেকর্ড হচ্ছে আর আমরা দেখছি, সে এক দিন গেছে। পুরোনো জিনিস মনে পড়ে। কোনো দায়িত্ব নিতে সাহস পায় না, কোনো দায়িত্ব নিতে সাহস পায় না, এই কথাটা কিন্তু বলবে। এটা কিন্তু পেশেন্ট বলবে না, পেশেন্ট সাধারণত বলে না, অ্যাটেন্ডেন্স বলে। সাধারণত অ্যাটেন্ডেন্স বলে। বলুন, কোনো দায়িত্ব নিতে সাহস পায় না, এটা কি হবে? কোনো দায়িত্ব নিতে সাহস পায় না, এটা কি হবে? রুব্রিক কি হবে? বলুন, অনেকেই আছেন উপস্থিত। কোনো দায়িত্ব নিতে সাহস পায় না। না স্যার, কাউকে তো দেখছি না স্যার। কেউ বলতে পারবে না? আমি আশা করি এখানে অনেকেই তো আছে, চেষ্টা করুক না, রেপার্টারি যদি কাছে থাকে চেষ্টা করুক। আমি অনিন্দ, বলে দিলে তো লাভ কিছু হবে, আমি বলে দিলে তো লাভ কিছু হবে না। স্যার বলবো আমি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। বলার জন্যই তো, বলার স্যার জন্যই তো। পিয়ার রেসপন্সিবিলিটি স্যার, হ্যাঁ, পিয়ার রেসপন্সিবিলিটি, এরকম রুব্রিক আছে কি কেন্টের বই? মাইন্ড পিয়ার রেসপন্সিবিলিটি। কোথায় স্যার আছে? আমি সিনথেসিস থেকে দেখেছিলাম, সিনথেসিস সরি না, স্যার। সিনথেসিস আমরা নেই না, আমরা কেন থেকে। সিনথেসিসে অনেক গন্ডগোল আছে, আমরা কেন থেকে ওই জন্য পড়ি। অনেক গন্ডগোল আছে, সেটা আমরা জানি বলে ও ধারে কাছে যাই না। তাহলে অন্য কেউ? আমরা কেন থেকে পড়ছি তো, কেনটা ফিয়ার দিয়ে, কেনটাও একটা আছে, কেনটো একটা আছে। আর কেউ বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিয়ার অফ আন্ডারটেকিং এনিথিং। এটা কত পাতা? কত পাতা? স্যার পাতাটা বলতে হবে সফটওয়্যার তো। থেকে দেখেছি স্যার, বই থেকে না। সর্বনাশ করেছে। 47 স্যার, তবু কাছে। ফিয়ার অফ 47, আন্ডারটেকিং, হ্যাঁ 47। 47। কিন্তু বই নিয়ে কি কেউ বসে না নাকি গো রেপার্টারি ক্লাসে? আর একটা আছে স্যার। আরেকটা হবে, আরেকটা আছে তো, সেইটা বলুক। সেটা তো জানতে চাইছি, বলুক। আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা হবে। ওয়েট করো, দেখো, না হলে বলে দেবে। তোমার কাছে বই আছে বোধহয়, না দীপেন? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে বলো না।
একটু দেখি ছেলেরা বলতে পারে কিনা। এগুলো ফটাফট না বলতে পারে তো মহা মুশকিল। এগুলো পেশেন্ট পাওয়া যায় তো, ওগুলো কোনো দায়িত্ব নিতে সাহস পায় না। ওর উপরে কোনো দায়িত্ব, এটা ওইভাবে বলে না, বলে কোনো দায়িত্ব দিয়ে লাভ নেই, ওকে কোনো দায়িত্ব নিতে চায় না, ও দায়িত্ব সবসময় এড়িয়ে চলে। এগুলো যে অ্যাটেন্ডেন্সটা বলে, কারণ সব সিমটম তো পেশেন্ট বলে না। পেশেন্ট বলবে যে বদ কাজ করেছে, সেগুলো পেশেন্ট সবসময় বলে না। অনেক সময় অ্যাটেন্ডেন্সের কাছ থেকে বদ কাজগুলো জানা যায়, আর কোথা থেকে জানা যাবে কোনটা, এটা বলা মুশকিল। আরেকটা কি আছে কেউ বলবেন? এনি ওয়ান? না ওটা, এটা তো ইয়ে থেকে আমাদের সিনথেসিস থেকে করা হচ্ছে, আমরা কেন্ট থেকে করছি। বলে দাও, পাতা বলে দাও, আর বলে হ্যাঁ দাও। স্যার, লিখে দিয়েছি স্যার। আন্ডারটেক্স ল্যাক্স উইল পাওয়ার টু আন্ডারটেক এনিথিং, 91 পেজ। এটা কিন্তু পাওয়া যায়, এটা পাওয়া যায়। সাহসের অভাব, তাহলে এটা কি মায়াজম হতে পারে? ফিয়ার আছে, কি মায়াজম হতে পারে? সোরা স্যার। কেন? কেন? ভয়, পিছিয়ে আসছে, ঘাটতি। হ্যাঁ, কারণ বলতে হবে। সোরা কেন? কে বলছিল জানো? সোরা তো বলেছে, সোরাটা কেন বলতে হবে তো? স্যার পিছিয়ে আসছে, দায়িত্ব থেকে পিছিয়ে আসছে, হ্যাঁ, ভয়ে। পিছিয়ে আসছে, ভয় পিছিয়ে। ভয় তো একটা এখানে একটা আছে। ভয় হচ্ছে কি ইমোশনাল রিট্রিট, পিছিয়ে আসার আবেগ। তার মানে সাহসের অভাবকে বোঝাচ্ছে, অভাব। দ্যাট মিনস ডেফিসিয়েন্সি। সাহসের অভাব তো, হ্যাঁ স্যার, ডেফিসিয়েন্সি সাহসের তো, অভাব, এটা ডেফিসিয়েন্সি দেখা ডেফিসিয়েন্সি। যাচ্ছে। এইটাই কিন্তু আমাদের বলেছেন রবার্টস, এটাই বলেছেন, খুব সুন্দর যুক্তি দিয়ে বলেছেন। আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে এইটা কোন মায়াজমে এরকম স্ট্যাম্পিং করা উচিত নয়। দেখতে হবে যে সেটা, এই যে ভয়টা, ভয়টা যে ডেফিনেটলি এটা সোরা, ভয়টা ডেফিনেটলি সোরা। কিন্তু মিক্স মায়াজম যখন হবে, সোরার সঙ্গে সিফিলিস বা সাইকোসিস যখন মিশবে, তখন এই ভয়টার চরিত্র পাল্টে যাবে। আর বর্তমান যুগে মিক্স মায়াজমে যুক্ত, ফলে স্পেসিফিক কোনো বলা যাবে না, কারণটা বলতে হবে, যুক্তি দিয়ে অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র এইখানে তাহলে কি আছে, এখানে সিম্পল, এটা হচ্ছে একটা ভয়ের ব্যাপার, সিম্পল ভয়ের ব্যাপার আছে, অন্য কিছু ব্যাপার নেই। কিন্তু এই ব্যাপার হচ্ছে কি যে তাকে এটা কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, তার ঘুম টুম সব চলে গেল। দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি ওই সামনের সোমবার থেকে তুমি তুমি এইটা করে দেবে, এই কাজটা তোমাকে করে দিতে হবে। ব্যাস, ওই শোনার পর থেকে তার কিন্তু ঘুম টুম সব চলে গেছে। সোজা কথা, টেনশন হচ্ছে। এই যে তার জিনিসটা হচ্ছে, এই যে অ্যান্টিসিপেশন যেটা হচ্ছে, কয়েকদিন আগে থেকে কন্টিনিউয়াস চলছে। এই যে কনস্ট্যান্ট কন্টিনিউড অ্যাংজাইটি চলছে, অ্যাংজাইটি ইটসেলফ বা ফিয়ার, এখানে ফিয়ার তো একটা আছে, অ্যাংজাইটির মধ্যে ফিয়ার থাকে তো, ফিয়ার ইটসেলফ তো সোরা। কিন্তু এই যে কনস্ট্যান্ট একটানা যে চলছে, এই একটানাটা কিন্তু কখনো সোরা না। সোরা তো আমরা জানি, সোরার নেচার হচ্ছে চেঞ্জেবল। তাহলে সেটা একটানা হবে কি করে? একটানা তো হবে না। তাহলে একটানা যদি তার অ্যাংজাইটি চলতে থাকে, তাহলে ডেফিনেটলি সেটা সোরার সঙ্গে কেউ বেশি আছে, নাহলে সেরকম হবে কেন? সোরা হলে পরে এখন টেনশন করে, পরবর্তী আবার ঠিক হয়ে যাবে, তা তো হয় না। কেন? ওইটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বের চিন্তায় সে তার ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। এই যে ঘটনাটা যেটা, দ্যাট ইজ
সোরা সাইকোটিক কম্বিনেশন আগে থেকে হচ্ছে। এইবার হচ্ছে কি সোরা সিপিরিক কম্বিনেশন হলে কি হবে, যেই ওটা দায়িত্ব আসার সময় হবে বা যেদিন আসবে সেই দিন কি তার আগের দিন তার হাত পা ঠান্ডা হয়ে যাবে, সেন্সলেস হয়ে যেতে পারে ভয়ে, এরকম সব ব্যাপারটা আমার ঘটতে পারে। হাত যদি সেন্সলেস নাও হয় তার হাত পা ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ শরীরটা কেমন করবে, বই ভালো লাগবে, এরকম বিভিন্ন রকমের উৎপাত তার শরীরে শুরু হয়ে যাবে। এইগুলো থেকে চোখ টোক ঢুকে যাবে ভেতরে, যেন একদিনই যেন সে চোখ কালা হয়ে গেছে, কালো হয়ে গেছে। এইগুলো কিন্তু পাওয়া যায়, মানে পেশেন্ট বলে আমি টেনশন সহ্য করতে পারি না। টেনশন সহ্য করতে পারি না বলে আমরা লিখি তো, যে টেনশন সহ্য কি কেন সহ্য করতে হয় সেই ব্যাখ্যাটা তাকে চাইতে হবে। এই ব্যাখ্যাটা আপনি না পেলে মিক্স বায়োজমকে কিচ্ছু করতে পারবে না। মিক্স বায়োজমের ক্ষেত্রে মজাটা কোথায়, মিক্স বায়োজমের মজা আছে একটা। যেমন ধরুন আপনাকে এটা বোঝাচ্ছি, যেমন ধরুন একটা পেশেন্ট বলছে যে তার মাথা যন্ত্রণা হলে পরে, কাঁদলে পরে তার মাথা যন্ত্রণা। এখন আমরা তত্ত্বগত কথা কি জানি, কান্না হচ্ছে একটা ন্যাচারাল ডিসচার্জ, সেই ন্যাচারাল ডিসচার্জটা বেরোলে পরে তার কষ্ট বেড়ে যায়, দ্যাট ইজ সাইকোটিক। তাহলে এই যে মাথা ব্যথাটা, এটা সাইকোটিক রিলেশন এসে যাচ্ছে। এবার ওষুধ দেওয়ার পর মাথা ব্যথাটা কমলো না, মাথা ব্যথাটা কমলো না, কিন্তু দেখা গেল কি কাঁদলে তার এখন উপশম হচ্ছে। মাথা ব্যথা আগের মতোই তীব্র হচ্ছে, কাঁদলে উপশম হচ্ছে। এইবার কাঁদলে উপশম হলে কি করবে, রেপার্টারি খুলে বসে গেল, এই তো কাঁদলে উপশম হচ্ছে, একটা ওষুধ দিতে হবে। আজকে একটাকে ব্লক করছে এরকম, হ্যাঁ 3-4 দিন পর পর একটা করে ওষুধ পাল্টে দিয়ে লাস্টে সে ঠিক করে দিচ্ছে সব। তো এইবার ব্যাপারকে এই যে কাঁদলে উপশম যেটা হচ্ছে, তাহলে এটা কোন স্টেট? আমি তাকে একটা, এটা সাইকোটিক স্টেটটা চলে গিয়েছে, চলে গিয়ে শরিক স্টেটটা এসছে। শরিক স্টেটটা এসছে, ওই একটা সিমটম চেঞ্জ হয়েছে বলে তাকে কি ওষুধ দিয়ে দেবো? না, মাথা যন্ত্রণা বেড়েছে থাক না, বরং যে শরিক স্টেটটা আসলে তার ইন্টেন্সিটিও বেড়ে যেতে পারে, কষ্ট সহ্য করার ক্ষমতাটা অসুবিধা হতে পারে। ফলে আমাকে ওটা ভাবলে হবে না, এখানে তার একটা স্টেট চেঞ্জ হয়েছে, একটা মায়াজম এলিমিনেট হয়ে গেছে, মানে ওই সিমটমের ক্ষেত্রে দিয়ে, এবার শরিক স্টেটটা ফিরে আসছে। অপেক্ষা করো। এই যে অপেক্ষা করার জায়গাগুলো, এইগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা কিন্তু প্রেসক্রিপশনে ফেলিওর হয়ে যাব। আবার ওষুধ দেওয়ার পর এমনও দেখেছি যে কান্না পাচ্ছে, ওষুধ দেওয়ার আগে তার কান্না ছিল না, সে কাঁদতে পারতো না। সে এমন পেশেন্টও আছে, সে বলছে তার একটা ওই মুখে একটা ইয়ের মতো তিলের মতো ছিল, তিলটা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতো। এবার যে কতবার তার বেরিয়েছে তার ঠিক নেই, এবং ওটা অপারেট করে তুলেও দিয়েছিল, আবার তিলটা চলে এসছে, লাল রঙের তিল ছিল, আবার চলে এসছে। এই যে তার ফিনকি দিয়ে এই যে তার ইয়েটা হচ্ছে, তার গল্প শুনে যেটা পাওয়া গেল, তার বাবা থেকে ধরে তার মা মারা গেছে, তার স্বামী মারা গেছে, কিন্তু সে কাঁদতে পারেনি। বলছে যে আমি কাঁদতে পারি না, আমার চোখে জল আসে না, আমি কাঁদতে পারি না, এই কথাটা সে বলছে। এইবার সে বলছে কি, যে তার এই যে ফিনকি দিয়ে রক্ত পড়াটা, যেটা আমি যাকে ওষুধ দিলাম, যখন ওষুধ দেওয়ার পর কি হলো, আমি বললাম ওইটা ফেরত আসতে পারে, বলে আমি মরে যাবো না তো? বলে না না না, মরবেন কেন, আপনি আমাকে নোটিশ করবেন। ঠিক তাই হলো, সপ্তাহখানেক বাদে তার ওই ফিনকি দিয়ে রক্ত আসতে শুরু করলো। আমি বললাম, চেপে ধরে থাকুন, চেপে ধরলো, হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ও ঘন্টা প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো চেপে ধরে রাখার পর ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, কিন্তু তার শুধু কান্না পাচ্ছে। সে বলছে ডাক্তার আমার শুধু কান্না পাচ্ছে, আমি না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমার কান্না আসছে, শুধু কাঁদতে ইচ্ছে করছে। এবং প্রায় 15 থেকে 20 দিন ধরে সে কেঁদেছে, আর 15 থেকে 20 দিন ধরে তার ব্লিডিং হয়েছে। এবার আমি তাকে শুধু জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি ফিল করছেন, শরীর মন? বলে আমার খিদে খুব ভালো, খিদেটা বেড়েছে। আমার কি জানেন তো, এই যে ব্লিডিংটা হচ্ছে, আগেতে ভয় পেতাম, সেই ভয়টা আমি এখন পাচ্ছি না, ভয়টা আমার হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি সেরে যাবো, আমি একটা বেটার ফিল করছি ভেতরে, এই কথাটা সে বলছে। আলটিমেটলি পেশেন্টটা সেরেও গেছে। তাহলে এই যে আপনি এই যে তার ওষুধ দেওয়ার পর যখন দেখলেন
তার ব্লিডিং হচ্ছে, আপনি তো ভাববেন আপনার ওষুধটা ভুল হয়েছে। আদৌ তো তা নয়, রিটার্ন অফ সিমটম হয়েছে এখানে। রিটার্ন অফ সিমটম হলে পরে কিন্তু এখানে কিন্তু ব্লিডিং হলেও পেশেন্ট মরবে না, বরঞ্চ সে বেটার ফিল করবে। এবং অ্যাকর্ডিং টু ব্লিডিং হলে পরে যে উইকনেস যেটা ডেভেলপ করার কথা সেটাও ডেভেলপ করে না। এটা আমরা অনেকবার দেখেছি। ওই জন্য আমি এইসব দিয়ে ঘাবড়ে যাই না কিছু। এবং আমাদের বুঝতে হবে ব্লিডিং মানে ভয়ের বিষয় নয়, কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন ব্লিডিংটা ভয়ের নয়, এটাও বুঝতে হবে। কিন্তু আমার এখন যদি হয়, মানে আমার গল গল করে মুখ দিয়ে রক্ত উঠছে, আর আমি ভাবলাম এটা তো ভয়ের কিছু নেই ওষুধ দেওয়ার পরে। আরে ওষুধ দেওয়ার পরে ওটা তো গল গল করে বেরোচ্ছে, কিন্তু আমাদের রক্ত কতটা আছে সেটা তো দেখতে হবে। ফলে ফিনকি দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে বেরোচ্ছে, কিন্তু সেটা কত পরিমাণ বেরোচ্ছে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে, যে এতটা পরিমাণ বেরোলে পরে তার ফিজিওলজিক্যাল প্রসেস অসুবিধা হবে না। এই যে নলেজটা, যেটা ফিজিওলজি নলেজ, প্যাথোলজিক্যাল নলেজ, এই নলেজগুলো কিন্তু খুব জরুরি। কিন্তু নাহলে কিন্তু আপনি ওই যে বসে আছেন, পেশেন্ট ভালো আছে, বহু জায়গায় ঝাড় খেয়ে যাবেন। বুঝে কাজ করতে হবে। তো ইন জেনারেল আমি একটা কথা বলছি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পেশেন্ট কিন্তু গন্ডগোল করে না। পেশেন্ট কিন্তু আমরা উল্টোপাল্টা ওষুধ দিয়ে গন্ডগোল করে ফেলি। অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট কিন্তু সার্ভাইভ করে যায়। এই যে ব্লিডিং হচ্ছে না, আমি এরকমও দেখেছি, তার নেজাল ব্লিডিং হয়েছে, মারাত্মক ব্লিডিং হয়েছে ঘন্টাখানেক ধরে, কিন্তু পেশেন্ট যেটা বলছে, সে বেড়াতে গেছিল, সে পেশেন্ট করে দেখুন আমার এত যে ব্লিডিং হচ্ছে ডাক্তারবাবু, আমার কিন্তু শরীরে কোনো অসুবিধা নেই, এটা আমার বহু আগে ছিল। আমরা ভয়ের কিছু নেই, ওটা চলে এসছে, আপনি ওষুধগুলো দুবেলা খেতে থাকুন। মানে তাকে যেটা দেয়া ছিল আর কি, বড় ওষুধ, দুবেলা খেতে থাকুন, তাতেই তার আর পরের দিন থেকে আর বেরোয়। তাহলে এই যে আমাদের যে কেস রেকর্ডিং করার পরে আমাদের এই যে বোঝা, রুগীটাকে বোঝা, সিমটম বুঝলে তো হবে না, রুগী বুঝতে হবে, সিমটমও বুঝতে হবে, রুগীও বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু আপনারা কিন্তু আলটিমেটলি কিচ্ছু করতে পারবেন। হোমিওপ্যাথি করা এত সোজা নয়। হোমিওপ্যাথি আমরা পারি না, আমরা করতে পারি না বলে হোমিওপ্যাথি হয় না। তাহলে আপাতত এইটুকু আমি বললাম। এই ইয়েটা কেলে এই ব্লিডিং নিয়ে বললাম, কি নিয়ে বলতে বলতে ঢুকে গেছি কোথায় কে জানে। যাই হোক, ইয়ে নিয়ে ওই মিশ্র মায়াজামের কথা বলতে বলতে ঢুকে গেছি। তাহলে এই যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে রোগীর পর্যবেক্ষণ ক্ষমতাটাকে বাড়াতে হবে, বুঝতে হবে, লজিক্যালি সেটাকে ইয়ে করতে হবে, বুঝতে হবে, তবে আমরা কিন্তু ঠিক ঠিক জায়গায় পৌঁছতে পারবো। এটা হয়ে গেল। আচ্ছা, এই যে যেটুকু আলোচনা করলাম, এইটা কারো বুঝতে অসুবিধা হয়েছে কি? যেটুকু বললাম আমি এখানে এই জায়গার, এই যে এখন একটা খুব ভাইটাল জিনিস আমি বলেছি, এটা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে, না এটা মনে হচ্ছে আষাঢ়ে গল্প? এটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে, না আষাঢ়ে গল্প মনে হচ্ছে? আমি তার উত্তর দিতে বাধ্য। আমি যেহেতু না বলেছি। স্যার, ভালোই লাগলো স্যার, একদম। হ্যাঁ, একজন স্যার বুঝতে আনমিউট। পেরেছি। হ্যাঁ, কি একটা কে স্যার কি বলতে গেছিল? বুঝতে পেরেছি স্যার, কোনো হ্যাঁ, সমস্যা হয় না স্যার। এইগুলোই তো শিখতে হবে রে বাবা, এইগুলো শিখতে হবে। এইগুলো শিখলে অনেক কিছু করা যাবে। এইগুলো তো বেশি জায়গা হোমিওপ্যাথির। আমি যে ওই যে বললাম, পেস বললাম, ইন্টেন্সিটি বললাম, অর্ডার অফ সাকসেশন, সব কেন্ট যে চ্যাপ্টারতে আছে সেখানে কেন্ট বলছেন আরোগ্য কি ইনওয়ার্ড তো আউটওয়ার্ড, আউটওয়ার্ড এরকম বলছে। হ্যাঁ, ওখানে পরিষ্কার লটা বলে দিয়েছেন তিনি, কি সুন্দর রিভার্স অর্ডার, প্রত্যেকটা কথা ওখানে তিনি বলেছেন। মানে কেন্ট বারবার স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছেন, আমরা কেন্টটা তো পড়ি না। আপনারা দেখবেন অনেক পণ্ডিত লোক আছে, তারা ইয়ে করেছে কি না, ওই ম্যাথমেটিক্যাল শিক্ষা করে, কেন্টটা বাদে, কেন্টটাকে বাদ দিয়ে সে ইয়ে করেছে। সোজা কথা, আপনার কবন্দ ডাক্তার তৈরি হবে, এগুলো বলা যায় না, কারণ নাম করা লোক, তার ডিগ্রি এত বেশি যে আমি চাপা পড়ে যাব। আমার তো একটা মাত্র কোনো রকমে আছি, কিন্তু ঘটনাটা হচ্ছে কেন্টকে বাদ দিয়ে হোমিওপ্যাথি হবে, করতে পারবেন না আপনি। কেন্টের ওজন এত বেশি না, একে বাদ দিয়ে কিছু করতে পারবেন না। এখন তো অনেক কিছু করা হচ্ছে, খন্ড খন্ড করা হচ্ছে,
এখন খন্ড খন্ড করা শুরু হয়ে গেছে। যে অখণ্ড সত্তা হ্যানিম্যান আবিষ্কার করেছিলেন সেটাকেও ভেঙে দিয়ে গবেষণার নাম করে চলছে, গোটা ওয়ার্ল্ডে চলছে। আমাদের এই যে ভীমরতিটা এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাহলে কিন্তু মহাফ্যাসাদ হয়ে যাবে। এবং আমি যে কথাগুলো বলছি রুগীর মধ্যে পাবেন, আমি তো রুগী ওরিয়েন্টেড কথা বলি, আমি কখনো বলি না অমুক এই বলেছি তমুক এই বলি, একটু চট করে বলি না, আমি খুব রেয়ার ক্ষেত্রে বলি। আর আমি এই যে কেন্টের কথাগুলো বললাম, এগুলো কেন্টের ন্যাট্রামিউটটা পড়ুন, খুঁটিয়ে পড়ুন, একদম মানুষ হয়ে যাবেন। কি অসাধারণ কেন্ট বলেছিল, ওরে বাবা রে বাবা। এবং ওখানে অর্ডার অফ সাকসেশন তো উনি বলেছেন, আপনারা তো বুঝতে পারবেন না অর্ডার অফ সাকসেশনটা কি, সেই জন্য গল্পটা বলেছি। এইবার হচ্ছে কি, এবার একটা অন্য ইয়েতে, দিন যেন আর কাটতে চায় না, দিন যেন আর কাটতে চায় না। সময় আর কাটে না, দিন আর চলে না, বলে তো লোকে। বিশেষ করে এটা বয়স্ক লোকেদের মধ্যে বেশি পাওয়া যায়, সময় আর কাটতে চায় না। Time এটা কি? time passes too slowly. এটা কত পাতা? 88. থ্যাংক ইউ। 88? হ্যাঁ স্যার। 38 হবে। তাই বলি, 88 বলছে, আমি তো চমকে গেছি। হয় 88 তে আছে একটা স্যার, তো টাইম পাসেস। হ্যাঁ 88 আছে তো, টাইম পাসেস টু স্লোলি। তাহলে কি এখানে স্যারই ভুল দিয়েছেন নাকি? 38 পাতাটা আমার তো মন লাগছে, দেখছি 88 হবে। 88 আছে। 88 স্যার তাহলে ভুল দিয়েছে, এখানে ছাপানো ভুল হয়েছে স্যার। 88 হবে। 88 হবে না, তাই তো? স্যার ঠিকই বলেছে তো। তা আমি বললেই করে কথা উল্টে যাবে কেন? ঠিক হলে পরে সত্য তো সত্যই, ওটা ঠিক করতে হবে, বইটা কেটে ঠিক করতে হবে। আচ্ছা, এরপর কি আছে? ফুলের গন্ধ আর সহ্য হয় না, এটা কোথায় পাওয়া যাবে? ফুলের গন্ধ সহ্য হয় না, ফুলের গন্ধ সহ্য হয় না। অনেকে বলবে ধূপের গন্ধ সহ্য হয় না, এইবার মাথায় ঢুকবে, এটা পানা। ফুলের গন্ধ লোকে বলে না, ধূপের গন্ধ সহ্য হয় না, উগ্র সেন্ট সহ্য হয় না, এটা বলে কিন্তু লোকে, দেখবেন সে বলে উগ্র সেন্ট, অন্য লোক তো উগ্র বলছে না। এই পেশেন্ট এগুলো বলে, কিন্তু অনেকে সেন্টে মাথা ধরে যায়, সেটাও তো সে সহ্য হয় না মধ্যেই পড়ে যাচ্ছে। অনেকে সেন্টে বমি বমি লাগে, এগুলো সব আমি কিন্তু ওই পেশেন্টের গল্প বলছি, এগুলো সবগুলো কিন্তু ওই ওডোর অ্যাগ্রাভেশন। ওখানে ফ্লাওয়ারটা হবে না এক্ষেত্রে, কিন্তু ওখানে ওডোর তো আছে, এটা কোথায় পাবো? হ্যালো, এটা কোথায় পাবো? এনিওয়ান? কেউ বলতে পারবেন? No smell acrid flowers. অ্যাকুট, ওখানে নোজ মেলের আন্ডারে অ্যাকুট ফ্লাওয়ার আছে, আমি দেখে নি কি আছে। এখানে তো স্যার অন্য কিছু দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, নোজ স্মেল অ্যাকিউট, তার সাবরুব্রিক হচ্ছে সেনসিটিভ টু ওডার অফ, তারপরে ওর আবার সাবরুব্রিক হচ্ছে ফ্লাওয়ার। হ্যাঁ, হ্যাঁ তাই তো দেখছি, আমি সেটাই ভাবছি।
নোজের আন্ডারে স্মেল অ্যাকিউট, স্মেলের তারপরে আন্ডারে চলে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে সেন্সিটিভ টু ওডর অফ ব্রোথ, ওর আন্ডারে রয়েছে ফ্লাওয়ার্স। হ্যাঁ মানে আচ্ছা, এটা লাগে এটা। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আর কি করবো না এখানে শেষ করে দেবো? সেন্সিটিভ টু দ্য ওডর অফ BROTH, এটা মানে কি? ব্রথ মানে হচ্ছে ওই জানি আমি, ব্রথ মানে এটা ভুলে গেছি, ওটা দেখা হয়নি তো। ডিফেন বলতে পারবে ব্রথ? বলে দাও ব্রথ করে, ওই সার্চ করে বলে দাও। হ্যাঁ, আমার কাছে ডিকশনারি আছে, আমি বার করছি। আমার তো সব বিছানায় সব সরঞ্জাম বসে থাকে। কি স্যার বললেন? ব্রথ, BROTH, এর মিনিংটা সেন্সিটিভ টু দ্য ওডর অফ ব্রথ। এই BROTH ব্রথের মানেটা কি? আচ্ছা, একটা ভেজিটেবল আর মিটের একটা ভেজিটেবল কুকড ইন স্টক, কি এটা? ওই স্যুপ, স্যুপ ভেজিটেবল স্যুপ আর জাতীয় জিনিস। ও, ব্রথ মানে হচ্ছে মাংসের ঝোল বা শুরুয়া। স্যুপ জাতীয় জিনিস। মাংসের ঝোলের, মাংসের ঝোলের। মাংস ঝোলের গন্ধ। আরে সহ্য করতে পারে না। লাভজনক গন্ধ। হতভাগা, হতভাগা। আচ্ছা, তাহলে এটা গেল। আর কি করবো না বন্ধ করে দেবো? অনেক হয়ে গেছে। থাক থাক স্যার, আর আর এখানে স্টপ থাকুক স্যার। হ্যাঁ ঠিক আছে, অল্প অল্প করে হোক। স্যার, এই যে গ্রাম শক্তি স্যার যেটা বললেন স্যার, এটা একটু আরেকটু ব্যাখ্যা করে বুঝাই দিবেন, মানে স্মেলের বিষয়টা বুঝে। স্যার লাস্টে যে রূপটা মানে স্মেল যেটা বললেন, ভালো লাগে না কি বুঝি নাই স্যার ভালো করে, নেটের প্রবলেম কারণে বুঝতে পারি নাই। ও পেশেন্ট বলে আপনাকে যে ধূপের গন্ধ সহ্য করতে পারি না, হ্যাঁ, জি বা উগ্র গন্ধ সহ্য করতে পারি না, অনেকের মাথা ধরে যায়, অনেকে গা গুলায়। হ্যাঁ, এটাও কিন্তু ওই সেন্সিটিভ টু ওডর হবে, ওটা ওই মেলের আন্ডারে আছে, ওখানে পাওয়া যাবে। জায়গাটা খুলছি, আমি খুলে বলছি, মুখস্থ থাকে না। স্যার এইখানে ভালো লাগে না, এটা ইংরেজিটা কিভাবে হলো না? ভালো না লাগে কোনটা? ভালো না লাগে না মানে তা সহ্য হয় না। ওই যে স্মেল অ্যাকিউট ধরলে হয়ে যাবে, স্মেল অ্যাকিউট। এইবার হেডেকের আন্ডারে থাকতে পারে, ওখানে হেডেকের আন্ডারে স্মেলের এগেনস্টে আছে কিনা দেখতে হবে, ওটা দেখা হয়নি আমার। এই স্ট্রং ওডর এখানে লেখা আছে, এখানে স্ট্রং ওডর সহ্য হয় না। ওই যে বলছে আমার উগ্র গন্ধ সহ্য হয় না, স্ট্রং ওডর। স্মেল অ্যাকিউটের আন্ডারে নিচে স্ট্রং ওডর আছে। তারপরে আছে ওই হেডেক ডিউরিং আছে, তো স্মেল অ্যাকিউট হেডেকেও আছে। হেডেকে থাকতে পারে, আবার এর মধ্যেও রয়েছে স্মেল অ্যাকিউটের আন্ডারেই হেডেক ডিউরিং আছে। হ্যাঁ, ওখানেও আছে। হ্যাঁ, হেডেক ডিউরিং আছে তো, ওখানেও আছে। এগুলো ঘুরে ঘুরে দেখতে হবে, না দেখলে তো হবে না। হ্যাঁ, ওডর তো আছে তো, মাথা যন্ত্রণা, মাথা যন্ত্রণা ওষুধ অনেকগুলো আছে, কিন্তু এটা যেহেতু পার্টিকুলার পার্টে আছে, তো ওর সঙ্গে মেন পার্টটা দেখে নিতে হবে।
ওষুধ দেওয়ার সময়। এবং এটা খুব গুরুত্বপূর্ণ সিমটম কিন্তু, কারণ এটা সূক্ষ্ম তো। এই যে সেন্ট গুলো, এগুলো তো সূক্ষ্ম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম এই মডারিস গুলো। আচ্ছা, এই যে এত আলোচনা হলো, এরপরে কারো কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারা যায়নি এরকম? তাহলে আমি সেটা বলে দেবো। স্যার একটা রুব্রিক বলছেন টাইম পাসেস, এই স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে দেন স্যার। টাইম প্লাসের স্লোলি মানে সে বলছে সময় আর কাটতে চায় না গো, দিন আর কাটতে চায় না, এই কথাটা সে বলে। পেশেন্ট বলবে। আবার কেউ কেউ বলে উল্টো কথাটা বলে, কোথা দিয়ে যে সময় চলে যায় টেরই পাই না। এখন কাজের মধ্যে দিয়ে যদি শেষ যায়, টের যদি না পায়, সেটা তাহলে অন্য কথা, সেটা কিন্তু অন্য, ওটা কিছু নয়। কিন্তু সে কাজ সেরকম কিছু নেই, তাও সে সময় তার দ্রুত চলে যাচ্ছে, এই যে ব্যাপারটা, যেটা তার মনে হয় সময় চলে যাচ্ছে, এটা তার একটা ফিলিংস। এগুলো পাওয়া খুব মুশকিল, খুব কম পেয়েছি আমি জীবনে। আর কোনো এটা নিয়ে প্রশ্ন আছে? এনি কোশ্চেন থাকলে আমি উত্তর দেবো। কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা আলোচনা শেষ করব। মেসেজ বক্সে তো দেখছি না স্যার কোনো প্রশ্ন। তাহলে স্যার সবাইকে শুভরাত্রি জানাই। হ্যাঁ, মিহির আপনি নেই, স্যার মিহির শেষ নেই করে দেন। হ্যাঁ, মিহির কুমার দাস স্যার আছেন তো? তো ও একদম চুপচাপ কেন? স্যারের কথাই ওকে শোনা যাচ্ছে না চাইল্ডিশ স্যারের। হয়ে যাচ্ছে নাকি? মিহির কি চাইল্ডিশ হয়ে যাচ্ছে? স্যার একটা কোশ্চেন জাস্ট আমি জানার জন্য বলতে স্যার, যে একোট শব্দ অর্থটা কি, যে স্মেল একোট শব্দের অর্থটা কি স্যার? এখন বলতে সেন্সিটিভ অর্থে বলা হয়, সেন্সিটিভ অর্থে অ্যাকুট কথাটা বলা হয়। তীব্র বা অ্যাকুট উগ্র। একটা উগ্র তীব্রতা থাকে না, অ্যাকুট রোগের তীব্রতা থাকে, তো এখানে ওই তীব্রতাটাকে বোঝাবার জন্য বলে অ্যাকুট। ধন্যবাদ স্যার। হ্যাঁ, পেশেন্ট এগুলো বলে, আমরা খেয়াল করি না। আসলে ওই ফ্রিকোয়েন্সিতে মেলে না বলে বোঝা যায় না। হ্যাঁ, সেই তো টাওয়ারে মেলে না, ঘন্টা তো টাওয়ারে। ওই গন্ডগোল, হ্যাঁ, ধরা পড়ে না ওই জন্য। হ্যাঁ, ধরা পড়বে না তো। আসলে পেশেন্টের প্রতি তার ভালোবাসা না থাকলে, আন্তরিকতা না থাকলে, পেশেন্ট তো সব কথা বলে না। আর যা বলে আমরা তো মন দিয়ে শুনছি না, আমরা তো চেষ্টা করছি আরো 5 জন বসে আছে, এটাকে তাড়াতাড়ি বিদায় করতে পারলে বাঁচি। তা তো হবে না। একটা সঠিক সিভিলিমাম প্রেসক্রিপশন করলে যে কি আনন্দ আর আরাম, এইটা যদি কেউ বুঝতো তাহলে আর এইসব গন্ডগোল করতো না। সিভিলিমাম প্রেসক্রিপশন করা যে কি কঠিন, এবং তারপরে ধর রিপিটেশন বল বা রিপিটেশন করা, বা অন্য কোনো মেডিসিনে চলে যাওয়া, মানে বা অন্য কোনো মায়াজমের দিক থেকে চলে যাওয়া, এগুলো তো বড় কঠিন জায়গা। ভালো একটা প্রথম প্রেসক্রিপশন করলেই যে কেসটা শেষ করতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই। স্যার আরেকটু ডিস্টার্ব করতে স্যার। স্যার যে আপনি স্যার যে বইটা দেখে পরে কেশিত আছে স্যারের যে বইটা বলেন, এই বইটা কি স্যার, বইটার নাম কি স্যার? বইটা কি বাজারে কিনতে পাওয়া যাবে? বাজারে বলতে স্যারের বাড়িতে পাওয়া যায়। স্যার আমি কিভাবে সংগ্রহ করতে পারি? আমি বাংলাদেশে থাকি স্যার। এখানে কেউ যদি আসে তাহলে ঠিকানাটা স্যারের দিলে সেখান থেকে কিনে নিতে পারবে। ওরা স্যার ট্রান্সক্রাইব,
ট্রান্সক্রাইবিং দ্য সিমটমস ইনটু রেপার্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে স্যার, আমি এটা সংগ্রহ করার চেষ্টা করবো স্যার, ধন্যবাদ। না, এটা ভালো বই, এটা কেশিদাস হচ্ছে আর একটা করতে পারে ও, যদি ইয়ে বাই পোস্ট যদি পেতে পারে, সেটা যদি বিশ্ব যদি এটাকে পাঠায়, সেটা একটা চেষ্টা করতে হবে। বিশ্ব ওটা করে কিনা তো আমি জানি না। হ্যাঁ, সেটাই ওকে ফোন করে জানতে হবে তাহলে। তার নাম্বার একটু দেওয়া যাবে, আমি একটু কথা বলে নিতাম, বা কিভাবে কার সাথে যোগাযোগ করে বিষয়টা কনফার্ম করতে পারি। হ্যাঁ, সেটা দেওয়া যেতে পারে। স্যার একটু নাম্বারটা বলেন স্যার। নাম্বারটা আমি দেখে বলে দিচ্ছি। এইটা দীপেন, এই জায়গায় তো রেকর্ড হচ্ছে না তো?